আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে আমরা আ ডাক্তার মঞ্জুর মোরশেদ যিনি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক থাকেন। আ তার একটি ভিডিও পর্যালোচনা করব। এখানে তিনি কিটোজেনিক ডায়েট সম্পর্কে আমাদেরকে কিছু অপতথ্য দিয়েছেন। সম্প্রতি আমি উনার আরেকটা ভিডিও রিভিউ করেছিলাম, যেখানে সকালে নাস্তা না খেলে হৃদরোগের ক্ষেত্রে কি ঝুঁকি হতে পারে, সে সমস্ত নিয়ে বেশ কিছু বাজে কথা তিনি বলেছিলেন। তো আমি সেটা রিভিউ করে উনাকে জানাবার পর, উনি আমাকে উনার Facebook প্রোফাইলে ব্লক করে দিয়েছেন। তো কিন্তু এই যে ভিডিওটি আমরা আজকে পর্যালোচনা করব, এই ভিডিওটিও আমার তখন নজরে পড়েছিল। কিন্তু সঙ্গে, সঙ্গে আবার দেখা গেল যে উনাকে আরো যারা অনুসরণ করেন তাদের কয়েকজন আমাকে এই ভিডিওটি দিয়ে জিজ্ঞেস করেছেন যে, এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো আসলে সঠিক কিনা? তো সেজন্যই এই ভিডিওটিকে আমি আবার রিভিউ করার জন্যে আজকে করছি। তো আমরা একটা কথা তো ছোটবেলায় শুনেছি যে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। তো উনার ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে তাই। বাংলাদেশের ডাক্তার বাংলাদেশ থেকে আমেরিকাতে চলে গিয়েছেন। কিন্তু আচার-আচরণ সেই বাংলাদেশী ডাক্তারের মতই রয়ে গিয়েছে। সেখানে গিয়ে যে নতুন আম পরিবেশে গবেষণাপত্র পড়ার ব্যাপারে যে খোলা মন নিয়ে আ আমেরিকান ডাক্তাররা সাধারণত লেখাপড়া করেন বা শেখার চেষ্টা করেন, উনার মধ্যে সেই ব্যাপারটি আমার মনে হলো আমি খুঁজে পাইনি। তো যাই হোক, চলুন আমরা উনার ভিডিওটি চালিয়ে দিয়ে শুনি উনার কথাগুলো। তারপরে অ্যা উনার কথাগুলোর সঙ্গে, সঙ্গে আমি কিছু কমেন্টারি দিব। তারপরে আমি আপনাদেরকে কিছু দলিল দেখাবো। এবং সবশেষে আরো ২ জন কার্ডিওলজিস্টকে দেখাবো যারা এই কিটোজেনিক ডায়েটকে মানুষের জন্যে অত্যন্ত উপকারী বলে বিশ্বাস করেন, নিজের জীবনে ব্যবহার করেন এবং রোগীদের ক্ষেত্রেও তারা এটাকে ব্যবহার করছেন। তো তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে অ্যা কার কথার উপরে আমরা ভরসা করব। যাই হোক, শুরু করছি তাহলে। কিটো ডায়েট হার্টের জন্য ভালো না খারাপ? আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি জনপ্রিয় কিন্তু বিতর্কিত বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো কিটোজেনিক ডায়েট বা কিটো ডায়েট। সকালবেলা ঘুম থেকে উঠেই আপনাদের সম্মুখে হাজির হলাম ফজরের নামাজ পড়ে। সেই সুদূর নিউ ইয়র্ক থেকে আমি টপিকটা বলছি। অনেকেই ওজন কমানো বা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য এটি অনুসরণ করেন। হুম, কিন্তু প্রশ্ন হলো, এই ডায়েট কি হার্টের জন্য ভালো নাকি ক্ষতিকর? চমৎকার প্রশ্ন। প্রথমে আসি, কিটো ডায়েটটা কিভাবে কাজ করে। কিটো ডায়েটে কার্বোহাইড্রেট প্রায় সম্পূর্ণ কমিয়ে ফেলা হয় হ্যাঁ, আর ফ্যাট বাড়ানো হয় অনেক বেশি। এবং এই ২ টোই উপকারী। কারণ শর্করা আমাদের শর্করা খাওয়া আমাদের জন্য বাধ্যতামূলক নয় মানুষের জন্যে। কারণ মানুষের দেহ নিজেই শর্করা তৈরি করতে পারে। গ্লুকোজ আমাদের দেহ নিজেই বানাতে পারে যদি প্রয়োজন পড়ে। অন্যদিকে চর্বি যদি আমরা বাড়িয়ে খাই, মানে শর্করা যদি না খাই এবং চর্বি যদি বাড়িয়ে খাই, তাহলে দেহের শক্তি উৎপাদনের জন্যে যে জ্বালানি, সেটা দেহ চর্বি থেকে সংগ্রহ করে। ফলে যদি আমরা শর্করা না খাই, ক্ষতি কিছু হয় না। সঙ্গে আ শর্করা না খেলে রক্তে চিনি না বাড়লে ইনসুলিন হরমোনের নিঃসরণ হয় না। ইনসুলিন হরমোনই হচ্ছে যে সেই হরমোন যেটা অতিরিক্ত হয়ে গেলে টাইপ 2 ডায়াবেটিস হয় এবং যেটা আমাদের দেহের মধ্যে চর্বি জমা করে বা শক্তি জমিয়ে চর্বি আকারে জমিয়ে রাখার চেষ্টা করে। সুতরাং আপনি যদি এমন ডায়েট করেন যেখানে ইনসুলিন বারবার নিঃসরণ হবে, দীর্ঘ সময় ধরে আপনার দেহে ইনসুলিন থাকবে, সেই ডায়েটে ওজন কমানোটা কঠিন হয়ে দাঁড়াবে। কারণ ইনসুলিন চেষ্টা করছে সমস্ত শক্তি জমিয়ে রাখতে, আর আপনি চাইছেন খরচ করতে। তো সেই বিচারে আপনি যদি খাবার থেকে কার্বোহাইড্রেট বাদ দিয়ে দেন এবং আ ফ্যাট বাড়িয়ে খান, অবশ্য যদি আপনার ওজন খুব বেশি হয় তাহলে ফ্যাট বাড়িয়েও খেতে হবে না। ফ্যাটটাকেও তখন কম করে খেতে হবে যাতে করে আপনার দেহের চর্বি যেন দেহ নিজে ব্যবহার করে কমাতে পারে। কিন্তু ওজন যদি আপনার স্বাভাবিক হয়, সেক্ষেত্রে আপনি ফ্যাট বাড়িয়ে খেলে আপনার দেহ প্রচুর শক্তি পাবে। কিন্তু ইনসুলিনের কারণে দেহের কর্মকাণ্ডের মধ্যে যে ব্যাঘাত ঘটে, মানে অতিরিক্ত ইনসুলিনের কারণে, সেই ঘটনাটি ঘটবে না। এবং সে কারণে কোনো ব্যায়াম ছাড়াই আপনি ওজন কমাতে পারবেন এবং এটা নিরাপদ। ২০০২ সালে এই বিষয়ে গবেষণা করে গবেষণাপত্র প্রকাশ করেছিলেন ডক্টর এরিক ওয়েস্টম্যান এবং তার দল। তো
সেই গবেষণা থেকে আমরা জানি যে এই ডায়েট আসলে নিরাপদ। তারা পরীক্ষা করেছিলেন মানুষের উপরে ৬ মাস মেয়াদী তাদের স্টাডি। সুতরাং আ স্টাডিটি খুব বেশি বড় নয়, কিন্তু ওই পরীক্ষায় তারা নিশ্চিতভাবে দেখিয়েছেন যে এটা নিরাপদ। এটা এই ডায়েট অনুসরণ করলে মানুষের যে ক্ষতি হয় তা নয়। ফলস্বরূপ শরীর গ্লুকোজের বদলে ফ্যাট, চর্বি ভেঙে কিটোন তৈরি করে শক্তি পায়। শুধু কিটোন তৈরি করে শক্তি পায় না, ফ্যাট ভেঙে আমাদের ফ্যাটি অ্যাসিড রিলিজ করে, যেটা কিনা আমাদের পেশিগুলো ব্যবহার করতে পারে। আরো বিভিন্ন অঙ্গ ফ্যাটি অ্যাসিডকে ব্যবহার করতে পারে। কিন্তু মস্তিষ্ক আবার ফ্যাটি অ্যাসিড ব্যবহার করতে পারে না। তো যদি রক্তে চিনি না থাকে মানে বেড়ে না থাকে, তাহলে তখন আমাদের দেহ চলার চেষ্টা করে বা আমাদের মস্তিষ্ক বিশেষ করে চলার চেষ্টা করে চর্বি থেকে উৎপাদিত এই কিটোন ব্যবহার করে। কিটোনের আরেকটা সুবিধা হচ্ছে যে মস্তিষ্কের কোষের ভেতরে কিটোনের প্রবেশ করার জন্যে অন্য কারো সহায়তা লাগে না। গ্লুকোজের ক্ষেত্রে যেমন ইনসুলিনের সাহায্য ছাড়া গ্লুকোজ কোষের ভেতরে প্রবেশ করতে পারে না মস্তিষ্কে। কিন্তু আম কিটোনের ক্ষেত্রে কিটোন মস্তিষ্কের ভিতরে সহজেই ঢুকে পড়তে পারে। এবং গবেষণায় দেখা গিয়েছে যে যদি রক্তে যতটা গ্লুকোজ থাকে স্বাভাবিক অবস্থায় তার অর্ধেক পরিমাণও কিটোন থাকে, তাহলেও মস্তিষ্ক তার প্রায় ৭০% কাজ করে কিটোন দিয়ে। বাকিটা করে গ্লুকোজ দিয়ে। তো তার মানে কিটোনটা আসলে মস্তিষ্কের প্রিয় জ্বালানি। কিটোন দেহে বেড়ে গেলে কিটোনটা একদিকে হচ্ছে এটাতে ভেঙে শক্তি উৎপাদন করা যায়, অর্থাৎ এটা এক ধরনের জ্বালানি। আবার একই সঙ্গে এটা আমাদের দেহের মধ্যে হরমোনের মতন আচরণ করে। দেহের প্রদাহের মাত্রা কমিয়ে ফেলে এবং আরো অনেকগুলো ইতিবাচক পরিবর্তন এটি আমাদের দেহের মধ্যে করে। ফলে স্বাস্থ্যগতভাবে আমরা অনেক রকমের উপকার পাই। একটি গবেষণায় দেখা গিয়েছিল এই যেহেতু আমরা কার্ডিওলজিস্টের কথা বলছি, একটি গবেষণায় দেখা গিয়েছিল যে যারা হার্ট ফেইলিউর এর রোগী, অলরেডি হার্ট ফেইলিউর যাদের হয়ে গিয়েছে, সেই রোগীদেরকে যদি রক্তের মধ্যে কিটোন বাড়িয়ে দেওয়া যায়, তাদের ক্ষেত্রে মুখে কিটোন লবণ খাইয়ে দেওয়া হয়েছিল। বিশেষভাবে তৈরি করা কিটোন লবণ, যেটা পরবর্তী ১০-১৫ মিনিটের মধ্যেই তাদের রক্তের কিটোনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এবং দেখা গিয়েছে ২ ঘন্টার মধ্যেই এইরকম রোগীর হৃৎপিণ্ডের কার্যক্ষমতা প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। আর এরপরে আবার ২৪ ঘন্টা তাদেরকে কোনো কিটোন দেওয়া হয়নি। তখন রক্তে কিটোনের মাত্রা কমে গিয়ে অ্যা দেখা গেল যে তখন আবার হার্ট আগের মতন দুর্বল অবস্থায় ফিরে গিয়েছে। তো এই গবেষণা থেকে আমরা মোটামুটি নির্ভরতার সঙ্গে বলতে পারি যে কিটোন আসলে মস্তিষ্কের এবং আমাদের হৃৎপিণ্ডের প্রিয় খাবার। যদি হৃৎপিণ্ড কোনো কারণে বিপদগ্রস্ত হয়, কিটোন থাকলে সে চলতে পারে। তো কথাগুলো খেয়াল রাখবেন, তাহলে উনার কথাগুলোকে বিচার করাটা আমাদের জন্য সহজ হবে। এটি মূলত চিকিৎসা বিজ্ঞানে প্রথমে ব্যবহৃত হয়েছিল অ্যাপিলেপসি রোগীদের ক্ষেত্রে। যদিও এটি এপিলেপসি রোগীদের ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার হয়েছিল শুরুতে, কিন্তু এই ডায়েটের ব্যবহার কিন্তু আসলে লক্ষ, লক্ষ বছর পুরনো। বিজ্ঞানীরা বলেন প্রায় ২০ লক্ষ বছর ধরে মানব জাতি, আমাদের পূর্বপুরুষ যারা পৃথিবীতে বেঁচে ছিলেন এই কিটোজেনিক জীবনধারা অনুসরণ করে। তারা ইচ্ছে করে যে কিটোজেনিক ডায়েট পরিকল্পনা করে খেয়েছেন বা করেছেন তা নয়। তাদের যে পরিবেশ ছিল সেই পরিবেশে তারা যেহেতু কৃষিকাজ জানতেন না, সুতরাং শস্য ভিত্তিক জীবন যাপন করা তাদের পক্ষে সম্ভব ছিল না। তো তারা শিকার করে পশু মেরে সেই পশুর মাংস খেয়ে বেঁচে থাকতেন এবং সঙ্গে লম্বা, লম্বা উপোস করতেন। মানে যখন শিকার পাওয়া যেত তখন পেট ভরে খেতেন। এরপরে আবার কখন শিকার পাওয়া যাবে তার তো ঠিক নাই। সুতরাং কখনো দেখা যেত ২ দিন, কখনো ১০ দিন তাদের না খেয়ে থাকতে হতো। এবং মানবদেহের আসলে এই ক্ষমতা রয়েছে যে এইরকম পরিবেশে মানবদেহ দিব্যি চলতে পারে। তো তার মানে ঐতিহাসিকভাবে বিবেচনা করলে মানুষ আসলে কিটোজেনিক অবস্থায় লক্ষ, লক্ষ বছর জীবনযাপন করেছে। তো হঠাৎ করে এটা আমাদের জন্য খারাপ হয়ে যাবে, এ এটা বোকার মতন দাবি। কিন্তু এখন এটি ওজন কমানো এবং ব্লাড সুগার কমানোর জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। এবং অত্যন্ত কার্যকর। নিরাপদ এবং অত্যন্ত কার্যকর। তো যেটা নিরাপদ এবং কার্যকর সেটা তো জনপ্রিয় হবেই।
স্বল্পমেয়াদী এটির ভালো দিক থাকতে পারে। পারে কেন? গবেষণা হয়ে গিয়েছে, পরীক্ষা হয়েছে এবং স্বল্প মেয়াদে তো এটার উপকার দেখতে পাওয়া গিয়েছে। সুতরাং এটা হতে পারে নয়, এটাতে দেখা গিয়েছে এটা হয়। মানুষের দেহে এটাতে উপকার কিটো হয়। শুরু করলে দ্রুত ওজন কমে যায়, কোমর ঠিক হয়, ব্লাড সুগার ও ট্রাইগ্লিসারাইড কমে যেতে পারে। কমে এসব যায়। হচ্ছে টেম্পোরারি ফল, যা অনেকেই পছন্দ করেন। তবে এগুলি সার্বিক হেলথের নিশ্চয়তা নয়। তো টেম্পোরারি যদি এটা আমাদের স্বাস্থ্যের উপকার করে, তাহলে নিশ্চয়তা নয় কেন? যদি আপনার হাতে কোনো দীর্ঘমেয়াদী গবেষণা থাকে, যেটাতে দেখা গিয়েছে যে আসলে কিটোজেনিক ডায়েট করলে ক্ষতি হয়। পরীক্ষামূলক একটা গবেষণা যেখানে মানুষের উপরে গবেষণা করা হয়েছে। ধরুন ৫ বছর ধরে মানুষ কিটোজেনিক ডায়েট খাওয়ার পরে দেখা গেল তাদের ক্ষতি হয়েছে। যদি এরকম গবেষণা থাকে, তাহলে সেটাকে উপস্থাপন করে পরিষ্কার বলুন যে এটা ক্ষতিকর। আর যদি না থাকে, তাহলে এটা ক্ষতিকর হতে পারে। এটা স্বল্প মেয়াদে ভালো। এই সমস্ত পেঁচানো কথা বলাটা আসলে অ্যাম পানি ঘোলা করার মতনই ব্যাপার আসলে। স্বল্পমেয়াদী ভালো দিকগুলোই যা গবেষণায় দেখা গিয়েছে, বেশ কিছু র্যান্ডমাইজ ক্লিনিক্যাল ট্রায়াল এবং মেটা অ্যানালাইসিসে দেখা গিয়েছে কিটো ডায়েট অনুসরণকারীরা প্রথম ৩ থেকে ৬ মাসে সাধারণ ডায়েটের তুলনায় বেশি ওজন কমান, কোমরের মাপ কমে, ট্রাইগ্লিসারাইড কমে যায় এবং এইচডিএল বেড়ে যায়। অত্যন্ত ভালো জিনিস। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অনেকের হিমোগ্লোবিন A1C কমে যায় অত্যন্ত ভালো জিনিস। এবং কিছু ক্ষেত্রে ইনসুলিন বা ওষুধের প্রয়োজনেও কমে। ঔষধও লাগে না। এইসব হৃদরোগের ঝুঁকি কমানোর দিক নির্দেশ করে অস্থায়ীভাবে। তো এই ঘটনাগুলো আমাদের হৃদরোগের ঝুঁকি কমাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত উনি গিয়ে সেই অস্থায়ীভাবে। একটা ডায়েটকে যদি খারাপ বলতে হয়, তাহলে যদি মানুষ সেই ডায়েটকে দীর্ঘ সময় ধরে ব্যবহার করে এবং আমরা ক্ষতিকর কিছু দিক দেখতে পাই, তাহলে সে কথা বলা যায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কেটোজেনিক ডায়েটের একটা সীমাবদ্ধতা হচ্ছে যে এটি অনেক অত্যন্ত মুখরোচক খাবার আমাদের খেতে দেয় না। শর্করা সমৃদ্ধ কেক, পেস্ট্রি, বিভিন্ন পিঠা, আ ভাত, রুটি এইগুলো খাওয়া কেটোজেনিক ডায়েটে নিষিদ্ধ। সুতরাং অনেকেই দেখা যায় দীর্ঘদিন এটা ধরে থাকেন না। কিছু উপকার তারা পেয়ে গেলেই তখন তারা মনে করেন তাহলে তো আমার শরীর ভালো হয়ে গিয়েছে, আগের মতন আবার খাই। তো আগের মতন খেয়ে আবার গন্ডগোল বাধান। তো সেটা তো আসলে কিটো ডায়েটের সমস্যা না। ডায়েটটা ধরে থেকে যদি ক্ষতি হতো তাহলে বলা যেত এটা ডায়েটের সমস্যা। কিন্তু এই ডায়েট যদি কেউ ছেড়ে দিয়ে তার যেই ডায়েট করে তার অসুখ হয়েছিল আবার সেই ডায়েটে ফিরে যায়, তাহলে তো গন্ডগোল হবেই। তবে সকলেই যে ফিরে যায় তাও নয়। যারা কেটোজেনিক ডায়েট সঠিকভাবে অনুসরণ করেন, তারা আসলে দৈহিকভাবে এত উপকার পান যে আর ফিরে যান না। কিন্তু কিছু লোক রয়েছেন যারা অ্যাম শর্করা খাওয়ার প্রতি তাদের নেশার মতন। তারা শর্করা না খেয়ে থাকতে পারেন না এবং তারা কেটোজেনিক ডায়েটও দীর্ঘমেয়াদে মেয়াদে করতে পারেন না। করেন না, ছেড়ে দেন। তো কিন্তু এটা সেই বিচারে এটাকে তো ডায়েটের দোষ বলা যায় না। উনারা বলে ফেলেন অবশ্য। কে বলেছে? আমি না। আবারও বলি, কিছু ক্ষেত্রে ইনসুলিন এবং ওষুধের প্রয়োজনও কমে। এইসব হার্টের ঝুঁকি কমানোর দিক নির্দেশ করে। কিভাবে? টেম্পোরারিলি, অস্থায়ীভাবে। এই তথ্যটি কোথায় পাওয়া গিয়েছে? জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন নেটওয়ার্ক ওপেন 2022 এবং অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন 2020। তবে যে সমস্যাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এলডিএল বৃদ্ধি, মিন্স ব্যাড কোলেস্টেরল বৃদ্ধি। কিটো ডায়েটে খারাপ কোলেস্টেরল সিগনিফিক্যান্টলি ক্লিনিক্যালি অনেক বেড়ে যায়। সেটি বায়োমেড সেন্ট্রাল জার্নালে দেখা গিয়েছে এবং স্বাভাবিক ওজনের মানুষের মধ্যেও
এই বৃদ্ধি দেখেছে, যা মূলত রিস্ক ফ্যাক্টর হিসেবে ধরা হয় হার্ট রোগের ক্ষেত্রে। তো এলডিএল কোলেস্টেরলটাকে ওনারা এখনো খারাপ কোলেস্টেরল বলেন। কিন্তু অনেকগুলো গবেষণায় আবার দাবি করেছে যে এলডিএল কোলেস্টেরলটা আসলে খারাপ তো নয়ই, বরং আমাদের জন্যে ভালো। কারণ আ গবেষণায় দেখা গেছে যে পৃথিবীতে যারা সবচেয়ে দীর্ঘজীবী ছিলেন, তাদের সবার এলডিএল বেশি ছিল। তো সেই আলোকে সায়েন্টিস্টরা বলতে শুরু করেছেন যে তাহলে লাভ কি হলো? মানে তাহলে তো আমরা চেষ্টা করছি এটাকে কমাতে, আর যারা দীর্ঘজীবী ছিল তাদের ছিল এটা বেশি। তাহলে আমরা কমিয়ে কি করছি? এবং এইরকম গবেষণাও হয়েছিল যে ঔষধ ব্যবহার করে রোগীর রক্তের কোলেস্টেরল কমানো হয়েছে পরীক্ষামূলকভাবে। এবং দেখা গেল যে যাদের আসলে ঔষধ দিয়ে কোলেস্টেরল কমানো হয়েছে, সেই দলের লোকেদের মধ্যে বিভিন্ন রোগে মৃত্যু এবং সব কারণ মিলিয়ে মৃত্যু দুটোই বেড়েছে। অন্যদিকে যাদের এলডিএল কমানো হয়নি, তাদের মৃত্যু বাড়েনি। মানে তাদের তুলনামূলকভাবে তাদের মৃত্যু কম হয়েছে। তাদের অসুখ-বিসুখ কম হয়েছে। যেটা নির্দেশ করে যে এলডিএল কোলেস্টেরলকে খারাপ কোলেস্টেরল বলাটা বোকামি। তো কার্ডিওলজিস্ট যারা এখনো এলডিএল কোলেস্টেরলটাকে খারাপ কোলেস্টেরল বলেন, প্রফেসর রবার্ট লাস্টিক তাদের সম্পর্কে বলেন যে তারা কমপক্ষে ৩০ বছর পিছিয়ে পড়েছে। তারা সায়েন্টিফিক রিসার্চ থেকে কমপক্ষে ৩০ বছর পিছিয়ে পড়েছে। এখন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। কারণ উনি তো বলেছেন যে এলডিএল কোলেস্টেরলটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এই হৃদরোগের ঝুঁকির ক্ষেত্রে। আমি আপনাদেরকে একটা গবেষণাপত্র দেখাই। আ বিএমজে অ্যা জার্নালস তার ওপেন হার্ট যে এটা রয়েছে বিএমজে জার্নালস ওপেন হার্ট, তার মধ্যে এই গবেষণাটি প্রকাশ করা হয়েছিল ২১শে জুলাই ২০২১ সালে এবং এটা আম উইমেনস হেলথ ইনিশিয়েটিভ নামে randomized কন্ট্রোল ডায়েটারি মডিফিকেশন ট্রায়াল একটা হয়েছিল। অনেক লম্বা সময় ধরে করা হয়েছিল এবং অত্যন্ত ব্যয়বহুল। প্রায় $৭০০ মিলিয়ন খরচ করে এই স্টাডিটা করা হয়েছিল। সেই স্টাডিতে ওনারা যে রিস্ক ফ্যাক্টর গুলো পেয়েছিলেন, আমি আপনাদেরকে সেই রিস্ক ফ্যাক্টর গুলোই এখন একটু দেখাবো। ৩ নম্বর ছবিটাতে যাব। ২ নম্বর, ৩ নম্বর ছবি। তো এইখানে দেখতে পাচ্ছেন হ্যাজার্ড রেশিওস ফর ডেভেলপমেন্ট অফ করোনারি হার্ট ডিজিজ। আমাদের হৃদরোগ হবার ক্ষেত্রে কোন বিষয়গুলো এই গবেষণায় সবথেকে বেশি অ্যাম ভূমিকা রেখেছে বলে, কোন বিষয়গুলো সবথেকে বড় ঝুঁকির কারণ বলে তারা পেয়েছেন, সেটা এখানে দেখিয়েছেন এবং যেহেতু গবেষণাটি একটি randomized কন্ট্রোল ট্রায়াল, সুতরাং এটি অত্যন্ত নির্ভরযোগ্য, আম উন্নত মানের গবেষণা। তো এইখানে তারা সবচেয়ে এবং ২১ বছরের ফলোআপ দেখুন, ২১.৪ বছরের ফলোআপ এবং সেখান থেকে তারা পেয়েছেন টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে ১ নম্বরের ঝুঁকির কারণ এবং ঝুঁকির কত গুণ ঝুঁকি? ১০ গুণ। স্বাভাবিক একজন মানুষ যার টাইপ 2 ডায়াবেটিস নেই, তার হৃদরোগ হবার যে ঝুঁকি, তার তুলনায় প্রায় ১১ গুণ বেশি ঝুঁকি একজনের যার টাইপ 2 ডায়াবেটিস রয়েছে। গেল ১ নম্বর ঝুঁকি। ২ নম্বর ঝুঁকিতে কি আছে? মেটাবলিক সিনড্রোম। অর্থাৎ ওই যে অতিরিক্ত ওজন, তারপরে ট্রাইগ্লিসারাইড বেশি থাকা, এইচডিএল কম থাকা। আর একটু আগে আমাদের ডাক্তার মঞ্জুর মোর্শেদ নিজেই বললেন যে কেটোজেনিক ডায়েট করে এগুলো আসলে আ হৃদরোগের জন্য উপকারী। সেই রকম দিকে পরিবর্তন হয়। তাহলে মেটাবলিক সিনড্রোমের যে ঝুঁকি যেটা প্রায় ৬ গুণ, সেই ঝুঁকিটাও কেটোজেনিক ডায়েটের মাধ্যমে কমিয়ে আনা সম্ভব বা কমিয়ে আনে। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ তার ঝুঁকি হচ্ছে ৪.৫। তো কেটোজেনিক ডায়েটে হাইপারটেনশনটাও সুস্থ মানে স্বাভাবিক হয়ে যাওয়ার পথে আসে, অনেকটা ইমপ্রুভ করে যায়। কারো ক্ষেত্রে একদম সেরে যায়। সুতরাং এটাও আমাদের জন্য উপকারী। ওবেসিটি বা অতিরিক্ত ওজন, এটাতেও ঝুঁকি হচ্ছে ৪.৩৩। কেটো ডায়েটে ওজন কমে, সুতরাং ওবেসিটি থাকে না। স্মোকিং একটা বিশাল ঝুঁকি। স্মোকিং তো কারোই করা উচিত নয়। আ ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, পুরনো মানে পরিবারে কারো হৃদরোগের ইতিহাস থাকে, তাহলে সেই ক্ষেত্রে ঝুঁকি বেড়ে যায় ১.৫ গুণ। আর তারপরে তারা যে ঝুঁকিগুলোর কথা বলেছেন, সেইগুলো হচ্ছে আ লাইপোপ্রোটিন ইনসুলিন রেজিস্ট্যান্স, সেটাতে ঝুঁকি হচ্ছে প্রায় ৬ গুণ। ট্রাইগ্লিসারাইড এটাতে প্রায় ২ গুণের কিছু বেশি। এপোলিপোপ্রোটিন সেটাতে ১.৮৯ গুণ। নন এইচডিএল কোলেস্টেরল হচ্ছে ১.৬৭ এবং নন এইচডিএল কোলেস্টেরল সেটা তো বললাম। এলডিএল কোলেস্টেরল যেটাকে তিনি বললেন
সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এইখানে এর ঝুঁকির বাড়ানোর মাত্রা হচ্ছে ১.৩৮ এবং ইনফ্ল্যামেটরি বায়োমার্কারস হচ্ছে ১.২০। তাহলে আমরা যদি উপর থেকে গুণে আসি যে সবথেকে বড় ঝুঁকির কারণ এবং ক্রমান্বয়ে নিচের দিকে যাই যদি, তাহলে দেখতে পাই কি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ নাম্বারে গিয়ে হচ্ছে এলডিএল কোলেস্টেরলের ঝুঁকি এবং সেটাও হচ্ছে ১.৩ গুণ। ১.৩৮, এটাকে ১.৪ বলে দিতে পারি আমরা। তো মাত্র ১.৪ গুণ, যেখানে টাইপ 2 ডায়াবেটিস থাকলে সেটা হবে প্রায় ১১ গুণ। তাহলে কোনটাকে আমরা সমাধান করার চেষ্টা করব? অবশ্যই সবচেয়ে বড় ঝুঁকির যেটা কারণ, সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করব এবং টাইপ কেটোজেনিক ডায়েটে এই স্মোকিংটা বাদ দিলে বাকি ১, ২, ৩, ৪ এই ৪ টা যে রিস্ক ফ্যাক্টর, সবথেকে বড় যে রিস্ক ফ্যাক্টরগুলো, প্রত্যেকটার ক্ষেত্রে কেটোজেনিক ডায়েট আসলে উপকারী। অথচ আমাদের আ কার্ডিওলজিস্ট বলছেন এটা টেম্পোরারি, এটা ভালো নয়। চলুন বাকি কথাগুলো শুনি। যদিও এইচডিএল বাড়ে, ট্রাইগ্লিসারাইড কমে, কিন্তু ব্যাড কোলেস্টেরল বাড়ে, তার মানে ধমনী শক্ত হওয়ার ঝুঁকি বাড়ে। আপনার জানা নাই যে এলডিএল কোলেস্টেরলের সঙ্গে ঝুঁকিটা মাত্র ১.৪ গুণ। তো অতি সামান্য ঝুঁকি। তো এইটাই মূল ঝুঁকি না। কার্ডিওলজিস্ট হিসেবেও আপনি যদি এই কথা না জানেন, তাহলে এটা লজ্জার ব্যাপার। আপনি আবার এসেছেন ভিডিও করতে। ইয়া রাব্বুল আলামিন! আপনি অসম্মান ডেকে আনছেন নিজের উপরে। এই ধারণা এখনো উপেক্ষা করা যায় না। কিন্তু একই সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণায় দেখা গিয়েছে। কোথা থেকে আমি দেখেছি সেটা? সার্কুলেশন জার্নাল 2023, হুম, জ্যাক জার্নাল অফ আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি 2023 তে দেখা গেছে হুম, যে হুম, কিটো ডায়েট অনেক মানুষের এলডিএল কোলেস্টেরল, যা খারাপ কোলেস্টেরল, হুম, হুম। উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। অনেক ক্ষেত্রে তারা বলেছেন যে এলডিএল 30 থেকে 50% পর্যন্ত বৃদ্ধি পায়। হ্যাঁ, হইল। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই এলডিএল এবং অ্যাপোবি হচ্ছে সরাসরি আথারাস্ক্লেরোসিস বা ধমনী শক্ত করার ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করে। এই যে কথাটা বললেন সরাসরি, এই কথাটা মেডিকেল সায়েন্সে কোথাও প্রমাণিত নয়। তো রক্তে এই এলডিএল কোলেস্টেরল বাড়লেই আমাদের রক্তনালীতে এই প্লাক জমে যায় এবং রক্তনালী শক্ত হয়ে যায়, এই কথাটা প্রমাণিত নয়। এটা একটা ধারণা, কিন্তু এই ধারণা সত্য প্রমাণ করা যায়নি। যদি এই ধারণা সত্য হতো, তাহলে আমাদের ধমনীতে এবং শিরাতে উভয় জায়গাতেই অ্যাথেরোস্ক্লেরোসিস হতো। কিন্তু একই রক্ত ধমনী দিয়েও প্রবাহিত হচ্ছে, শিরা দিয়েও প্রবাহিত হচ্ছে। কিন্তু শিরার মধ্যে জীবনে এই অ্যাথেরোস্ক্লেরোসিস হয় না, ধমনীর মধ্যে হয়। তাও আবার দেহের ধমনীর সব জায়গায় হয় না। কতগুলো বিশেষ জায়গা যেখানে ধমনীটা গিয়ে দেখা গিয়েছে যে হয় বাঁক নিয়েছে অথবা দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে। এইরকম জায়গাগুলোতেই এই সমস্যাগুলো দেখা যায়। সেখান থেকে বিজ্ঞানীরা সন্দেহ করেন যে এটার সঙ্গে উচ্চ রক্তচাপের কোনো সম্পর্ক রয়েছে। কারণ উচ্চ রক্তচাপ থাকতে গিয়ে বা আ ব্লাড টারবিউলেন্স এর একটা ব্যাপার থাকতে পারে। অর্থাৎ যেখানে গিয়ে ওই যে ২ ভাগ হয়ে গেল রক্তর ধারাটা, কারণ শিরা ধমনীটা ২ ভাগ হয়ে গিয়েছে। সেই জায়গাতে কিছু মানে রক্তের প্রবাহের সময় এখানে কিছু ঝাঁকাঝাঁকির সম্ভাবনা তৈরি হয়, যেটা এই সংযোগস্থলটাতে কোনো দৈহিক ক্ষত তৈরি করতে পারে হয়তো। তার কারণে এই অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক জমে। তো কিন্তু উনি এই বিষয়গুলো সম্পর্কে মনে হচ্ছে ওয়াকিবহাল নন। এটি কে বলেছেন নাকি? সেই আহ, এই ট্রাইগ্লিসারাইড কমলেও এলডিএল বাড়ে এবং যেটা হৃদরোগের ঝুঁকি দীর্ঘমেয়াদে বাড়াতে পারে। তথ্যটা জেনেছে সার্কুলেশন 2023,
ইউরোপিয়ান হার্ট জার্নাল 2024 রিভিউ থেকে। দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে যা জানা গেছে, কিটো ডায়েট নিয়ে দীর্ঘমেয়াদী গবেষণা, যেমন 5 থেকে 10 বছর, এখনো সীমিত। বেশিরভাগ গবেষণায় 3 থেকে 12 মান্থসের গবেষণা। সেটা ঠিক কথা। দীর্ঘমেয়াদী গবেষণা করতে খরচ যেমন লাগে, সময় তেমন লাগে। আর তাছাড়া কিটোজেনিক ডায়েট নিয়ে কেউ আ গবেষণা করতে পয়সা দিতে রাজি হয় না। কারণ হচ্ছে এই গবেষণা করে কি হবে? আপনি জানবেন যে খাদ্য সামান্য কিছু পরিবর্তন করলেই আপনার শরীর ভালো হয়ে যেতে পারে। এটাতে আপনি যে কোনো নতুন ঔষধ বাজারে আনবেন তার উপায় নেই। সুতরাং কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি তো পয়সা দেয় না। আর পৃথিবীতে ফার্মাসিউটিক্যাল কোম্পানিরাই আসলে সবথেকে বেশি চিকিৎসাজনিত যে উম গবেষণাগুলো সেগুলোর খরচ দেয়। তো যার কারণে কিটোজেনিক ডায়েট নিয়ে সেইরকম দীর্ঘমেয়াদী গবেষণা করার সুযোগ নেই। সরকার যদি পয়সা দিত তাহলে করা যেত হয়তো। কিন্তু সরকারও অ্যা এত পয়সা খরচ করে যখন কোথাও কোনো সুবিধা তারা দেখে না বা এর পক্ষে বিপক্ষে যেহেতু এখনো কিছু মতামত রয়েছে, কিছু এইরকম ডাক্তার অ্যা উল্টোপাল্টা কথাবার্তা বলে যেহেতু পানিটাকে ঘোলা করে রেখেছে, সুতরাং সরকারও একটু দূরে থাকার চেষ্টা করে। আর খরচ কমানোই তো সরকারের চেষ্টা। তো ফলাফলে দেখা যায় এটা নিয়ে গবেষণা হচ্ছে না। কিন্তু এখানে আমি আবার উল্টো একটা প্রশ্ন করব। আপনি বলছেন কিটো ডায়েটটা ভালো না। তাহলে ভালো ডায়েটটা কি? তো আপনি যেই ডায়েটটাকে ভালো বলবেন, সেই ডায়েটটা নিয়ে এইরকম অনেকগুলো ৫ বছর বা তারও বেশি মেয়াদি গবেষণা হয়েছে, দেখাতে পারবেন? কিটোজেনিক ডায়েটটাই হচ্ছে দুনিয়ার মধ্যে সবথেকে বেশি পরীক্ষিত ডায়েট। প্রফেসর ক্রিস পালমার, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এবং সাইকিয়াট্রিস্ট। তিনি বলেন যে কিটোজেনিক ডায়েটটাকে মানুষ রীতিমতো একেবারে ওই অণুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে গত ১০০ বছর ধরে। দুনিয়াতে আর কোনো ডায়েটকে এভাবে পরীক্ষা করা হয় নাই। তো কিটো ডায়েটকে নিয়ে এত পরীক্ষা করার পরেও এই ডায়েট টিকে আছে, নিরাপদ বলে প্রমাণিত। তারপরেও আপনারা সন্দেহ তুলে আনেন। আর যেখানে আপনারা যেটা দিচ্ছেন তার সপক্ষে কোনো এরকম দীর্ঘমেয়াদী স্টাডি আপনি দেখাতেই পারবেন না। তো তাহলে কি মানে কি নিয়ে আসছেন আপনি? আপনি আমাদেরকে দিচ্ছেনটা কি? তবে অবজারভেশনাল স্টাডিতে দেখা গেছে, যদি কার্বোহাইড্রেটের বদলে প্রধানত প্রাণীজ চর্বি এবং প্রোটিন গ্রহণ করা হয়, তাহলে মৃত্যু এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে। এক্ষেত্রে কথাটা একটু না বলে পারলাম না। উনি কোন গবেষণার কথা বলছেন আমি এটা পড়েছি। সেটা হচ্ছে ২০১৮ সালে প্রকাশিত আম স্টাডি। স্টাডির মূল যে আম মেইন অথর যাকে বলি বা প্রধান গবেষক হচ্ছেন স্যারা বি স্যাডলম্যান। তো তাদের স্টাডিতে তারা দেখেছেন যে তাদের স্টাডিটা একটা অবজারভেশনাল স্টাডি। এটা আসলে পরীক্ষামূলক কোনো গবেষণা নয়। তো সেই স্টাডি থেকে তারা দাবি করেছেন যে যদি কেউ প্রাণীজ চর্বি খায়, তাহলে তার ক্ষতি বেশি হয়। উদ্ভিজ্জ চর্বি খেলে ক্ষতি কম হয়। অথচ তার আগের বছর ২০১৭ সালে পিওর স্টাডি নামে আরেকটা স্টাডি প্রকাশিত হয়েছিল। যেখানে তারা দাবি করেছেন, যেটার আসলে গুণগত মান সেটাও অবজারভেশনাল স্টাডি কিন্তু গুণগত মানের বিচারে পিওর স্টাডিটা আসলে আরো বেশি গুণগত মানসম্পন্ন। কারণ আ সারা বি সেডলম্যানের যে স্টাডিটা সেটাতে মানুষ ছিল বোধহয় ২৫,০০০ এর মতন। আর আ এই আ পিওর স্টাডিতে মানুষ ছিল ১,১৫,০০০ এর মতন। পৃথিবীর ১৭ টা দেশে এটা করা হয়েছিল এবং যে মানে যেই যারা অংশ নিয়েছিল, তারা যে কথাগুলো বলেছেন, এই গবেষকরা চেষ্টা করেছেন যতটা সম্ভব সেই কথাগুলোকে যাচাই করতে। উদাহরণ হিসেবে আমি বুঝিয়ে বলি তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। এই গবেষণার অংশ হিসেবেই তারা খোঁজার চেষ্টা করেছিলেন যে লবণ কতটা খেলে মানুষের জন্য সেটা উপকারী বা ক্ষতিকর। তো এই গবেষণায় যারা অংশ নিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, "আপনি লবণ কত খান?" তো কেউ বলেছে ১ চামচ, কেউ বলেছে ২ চামচ, কেউ বলেছে এরকম তারা উত্তর দিয়েছে। তখন তাদেরকে বলা হয়েছে, "আগামীকাল সকালে ১ম যে আপনার প্রস্রাব হবে ঘুম থেকে উঠে, সেই প্রস্রাবটা আপনি একটা কৌটোর মধ্যে করে আমাদের কাছে দিয়ে যাবেন। আমরা পরিমাপ করে দেখব আপনার প্রস্রাবের সঙ্গে কতটা লবণ যাচ্ছে।" তাহলে ওই প্রস্রাব থেকে যে লবণ যাচ্ছে তার উপর ভিত্তি করে তারা হিসেব করে দেখতে পারতেন যে এই লোকটা আসলে সঠিক কথা বলেছে কিনা। অর্থাৎ এই গবেষণাটার তথ্য আরো বেশি নির্ভরযোগ্য।
এই গবেষণা অবশ্য পরিষ্কার বলেছে যে চর্বি খাওয়ার সঙ্গে এই যে হৃদরোগ বা এগুলোর কোনো সম্পর্ক আমরা খুঁজে পাইনি। বরং চর্বি বেশি খেলে স্ট্রোক কমতে দেখা গিয়েছে। এবং তারা বলেছেন প্রাণীজ চর্বি খেলে স্ট্রোক কমতে দেখা গিয়েছে। সুতরাং এইরকম অবজারভেশনাল স্টাডির কথা আসলে প্রমাণ হিসেবে নেবার উপায় নেই। অবজারভেশনাল স্টাডির যে আম সংজ্ঞা অনুযায়ী এই স্টাডিগুলো আমাদেরকে দেয় অনুমান। এই স্টাডিগুলো আমাদেরকে প্রমাণ দেয় না। অনুমান দেয়, যেই অনুমানটা নিয়ে পরবর্তীতে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখতে পারেন যে অনুমানটা সত্য না মিথ্যা। তো উনি যেই গবেষণাটির কথা বললেন, প্রমাণ হিসেবে আমাদের সামনে উপস্থাপন করলেন, দলিল হিসেবে আমাদের সামনে দিলেন, সেটা দিতেই পারে অনুমান। তাহলে ওখান থেকে আমরা প্রমাণ প্রমাণ পাবো কি? যে লোক এই কাজটা করে যে একটা অনুমানের গবেষণাকে বা একটা অবজারভেশনাল স্টাডির অনুমানকে সাধারণ মানুষের সামনে প্রমাণ হিসেবে উপস্থাপন করে, সেই লোক তো আসলে ডাক্তার হবার যোগ্য নয়। সে তো গবেষণা পড়ে বুঝতেই পারছে না। বলা হচ্ছে যে চর্বিটা, প্রোটিনটা আপনি নেবেন, সেটা যদি অ্যানিমাল প্রোটিন বা ফ্যাট হয়ে থাকে, সেটি হৃদরোগের ঝুঁকি অনেক বাড়িয়ে তোলে। অন্যদিকে যারা কিটো ডায়েটে উদ্ভিজ উৎসের চর্বি এবং প্রোটিন যেমন অলিভ অয়েল, অ্যাভোকাডো, বাদাম ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে ঝুঁকি তুলনামূলকভাবে কম। অ্যাগেইন তথ্যটা দিয়েছেন জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন ইন্টারনাল মেডিসিন 2019, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সায়েন্টিফিক স্টেটমেন্ট 2021 এ। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন কি বলেছে? স্পষ্টভাবে বলেছে কেটো বা খুব কম কার্ব ডায়েট হার্টের জন্য ভালো নয়। সেটা তো ওরা বলবেই। তারা সেই ১৯৫০ থেকে বলে আসছে চর্বি খেলেই সর্বনাশ, চর্বি খেলেই সর্বনাশ। তো সুতরাং হঠাৎ করে তারা তাদের কথা পরিবর্তন করবে কেন? এবং তারা বরং চেষ্টা করেছে সর্বোচ্চ যে কেটোজেনিক ডায়েটকে যেন দাবড়ে রাখা যায়, এবং তার পিছনে আরেকটা কারণও আছে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনটা যদিও নাম শুনে মনে হয় এটা হৃদরোগীদের পক্ষে কাজ করার একটা প্রতিষ্ঠান, এটা কিন্তু আসলে তা নয়। এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান যেটা এদের যে যে এদেরকে যে যারা পয়সা দেয়, ডোনেশন যারা দেয়, তাদের স্বার্থ রক্ষা করার একটা প্রতিষ্ঠান। এবং পয়সা কারা দিচ্ছে? এই বিভিন্ন রকমের এই যে নেসলে, তারপরে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, অর্থাৎ উদ্ভিজ্জ তেল উৎপাদনকারী, উদ্ভিদ ভিত্তিক বিভিন্ন যে শর্করা ভিত্তিক খাবার উৎপাদনকারী এরা। সুতরাং এরা এই সমস্ত কথাই বলে, এবং হিস্ট্রিতে মানে এইরকম আ আছে, প্রমাণ আছে যে তারা গবেষকদেরকে ভাড়া করত যেন তা তারা যে কথাটা বলতে চায় গবেষকরা যেন একটু অ্যা উপাত্তকে এদিক সেদিক করে সেটাকেই প্রমাণ করে দেখায়। এই ঘটনা এই আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন তারা করেছে, এরকম ইতিহাস আছে। তো সেটার কথা তো বিশ্বাস করে লাভ নেই। বরং আমাদের স্বাধীন মানে অ্যাম নিরপেক্ষ যে গবেষণা যে যারা করছেন তাদের কথা গুরুত্ব দিয়ে দেখতে হবে। যদি এতে স্যাচুরেটেড ফ্যাট যেমন মাংস, স্যাচুরেটেড ফ্যাট। বাটার, চিজ, বেকন এগুলি বেশি থাকে। আরো ক্ষতির দিক পুষ্টি ঘাটতি। কার্ব কম হওয়ায় ভাইটামিন, মিনারেল, ফাইবার কম হতে পারে। কিডনি স্টোন, হার্টের হার্টের সমস্যা, তারপর আমাদের যে গাট ব্যাকটেরিয়া আছে, সেই সেটির যে একটা সিম্বিওসিস আছে, সেটির পরিবর্তন ইত্যাদির সম্ভাবনাও আছে। সবই আছে, সম্ভাবনা আছে। কিন্তু পুষ্টিহীনতার ব্যাপারটার সম্ভাবনা নেই। কেটোজেনিক ডায়েটে যেহেতু আমরা আসলে প্রাণীভিত্তিক খাদ্য, মাংস, মাছ, ডিম এগুলো বেশি করে খাই, যেগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে পুষ্টিকর খাবার। তো সবচেয়ে পুষ্টিকর খাবার খেয়ে আপনার পুষ্টিহীনতা হবে, এটা বোকার মতন দাবি। গাট ব্যাকটেরিয়ার কিছু পরিবর্তন হয়, কিন্তু দেখা গিয়েছে যে আমরা খাদ্য অভ্যাস পরিবর্তন করার সঙ্গে, সঙ্গে ২৪ ঘন্টার মধ্যেই ব্যাকটেরিয়ার এই পরিবর্তন হয়, এবং নতুন খাদ্য অভ্যাসের সঙ্গে আমাদের গাট মানিয়ে নেয়। সেইজন্যেই কার্নিভোর ডায়েট করে শুধু মাংস খেয়েও মানুষ বেঁচে আছে বছরের পর বছর ধরে। সুস্থ আছে। ডায়াবেটিস নেই, উচ্চ রক্তচাপ নেই, চমৎকার সুস্থ আছেন। পুরো জাতি, কানাডার উত্তর অংশে যে বসবাস করে ইনুইট জাতি, যাদেরকে আমরা ছোটবেলায় এস্কিমোস বলতাম, যারা বরফের ঘরের মধ্যে থাকে।
তারা উত্তর মেরুর কাছে রয়েছেন যেখানে সারা বছরই বরফে ঢাকা থাকে। সেখানে তারা কোনো শস্য উৎপাদন করতে পারেন না এবং এই বিমানের যোগাযোগ হওয়ার আগে ওনারা কোনো শস্যভিত্তিক খাবার মানে সারা বছরেও প্রায় শস্যভিত্তিক কোনো খাবার খেতেন না। শুধু মাংস খেয়ে বেঁচে থাকতেন। এই মানে মাছ, মাংস এগুলো খেয়ে বেঁচে থাকতেন। তাদের হৃদরোগ প্রায় ছিলই না। তো তাহলে এই যে কথাগুলো, এই কথাগুলো আসলে উম এর মানে এই কথাগুলোর বিপরীতে বা বিরুদ্ধে প্রমাণ আমরা এদিক ওদিক তাকালেই দেখতে পাচ্ছি। বৈজ্ঞানিক গবেষণাও লাগছে না। তো তাহলে এই কথাগুলো আসলে গুরুত্বপূর্ণ কথা নয়। ক্রীড়াবিদ বা রেজিস্ট্যান্স ট্রেনিং করা মানুষের ক্ষেত্রে কিছু মেটা অ্যানালাইসিস বলছে মাসল মাস কমে যেতে পারে এমন সম্ভাবনা আছে। সেটি দেখেছি পাব ম্যাড ওয়েবসাইটে যে জার্নালে। PubMed টা আসলে ডাটাবেজের একটা ডেটাবেজ যত রকমের স্টাডি পাবলিশ হয় PubMed সেই স্টাডিগুলোর আম তালিকা ধরে রাখে আরকি। এটা ঠিক নিজে একটা জার্নাল তা নয়। আম কিন্তু এই যে স্টাডিগুলো আমি কথা বলছি এইগুলো সবই PubMed এর মধ্যেই রয়েছে। তো আম এবং আমি আপনাদের আরো কিছু স্টাডি দেখাবো। তো ব্যাপার হচ্ছে যে একেকজন একেক রকম গবেষণা করছেন। গবেষণার কৌশল, গুণগত মান, ধরন এগুলোর উপর ভিত্তি করে ফল এদিক হচ্ছে, ওইদিক হচ্ছে এবং বিজ্ঞানীরা পরে সেগুলোকে নিয়ে কাটাছেঁড়া করে তারপরে একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছেন। তো আমাদের জন্যে প্রয়োজন হচ্ছে যদি আমরা নির মানে নির্ভর করতে চাই কোনো গবেষণার উপর তাহলে সেই গবেষণাটা হতে হবে মানুষের উপরে করা এবং নিয়ন্ত্রিত পরীক্ষামূলক গবেষণা। তো উনি যেগুলোর কথা বলছেন, সেগুলো আসলে নিয়ন্ত্রিত পরীক্ষামূলক গবেষণা নয়। অধিকাংশই। ২-১ টা থাকতে পারে পরীক্ষামূলক। অধিকাংশই পরীক্ষামূলক গবেষণা নয়। তো সেজন্যে আমাদেরকে দিচ্ছেন অপতথ্য। তবে যদি কেউ এটি অনুসরণ করতেই চান তাহলে ফ্যাটের উৎস হতে হবে অলিভ অয়েল, বাদাম, বীজ, না, অ্যাভোকাডো ইত্যাদি। এটা উনি জানেন না বলে এই কথা বলছেন আরকি। হতেই হবে তা নয়। আ আপনি যদি ঘি, মাখন, আ মাংসের চর্বি সেগুলোকে দিয়ে করেন তাহলেও কোনো দোষ নাই। আগে একটা সময় ছিল যেমন গত ৫ বছর আগেও কেউ প্রাণীজ চর্বি বেশি করে খাবে এই কথাটা শুনলেই ওনাদের মতন ডাক্তাররা চোখ বড়, বড় করে ফেলতেন। তো সেজন্যে গবেষকরাও এই কথাটা বলার সময় একটু রেখে ঢেকে বলতেন আরকি। যেটার পরিবর্তন হয়েছে। যে অবস্থাটা এখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। কেন? একটু পরে আমি আপনাদের প্রমাণ দেখাবো। কেন এক একজনের ফলাফল এক এক রকম? কারণ সব মানুষের জেনেটিক গঠন এক নয়। একই ডায়েটে কারো এলডিএল খুব বেড়ে যায়, আবার কারো একদমই বাড়ে না। এলডিএল এর ব্যাপারটা একটু আম আমাদের ওজনের উপর নির্ভর করে। মানে কার বাড়ে, কার বাড়ে না। কেটোজেনিক ডায়েট করলে সে নিয়েও গবেষণা হয়েছে। দেখা গিয়েছে যে যারা একটু মোটা তাদের এলডিএল বিশেষ বাড়ে না। কিন্তু যারা আমার মতন ছিপছিপে হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এলডিএল বাড়ে এবং কেন বাড়ে সেটাও আম ডেভ ফেলম্যান বলে একজন সিটিজেন সায়েন্টিস্ট তিনি এটার একটা ধারণা দিয়েছেন এবং সেই উনার ধারণা বা উনার থিওরি অনুসরণ করে তিনি আবার যে প্রেডিকশন করেন, যে ভবিষ্যৎবাণী করেন যে আপনি এটা, এটা করলে আপনার এলডিএল বা কোলেস্টেরল বাড়বে বা কমবে। দেখা যায় এই পর্যন্ত যারা উনার কথা অনুসরণ করেছেন সবার ক্ষেত্রেই সেটা সেইভাবেই প্রতিফলিত হয়েছে। তো কেটোজেনিক ডায়েট করলেই এলডিএল বেড়ে যাবে। ব্যাপারটা তা নয়। নির্ভর করে আপনি কি মোটা না আপনি চিপচিপে। আপনি কি প্রচুর পরিশ্রম করেন নাকি আপনি পরিশ্রম করেন না? এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে কারো এলডিএলটা বাড়ে, কারো বাড়ে না। কিন্তু বেড়ে গেল বলেই সেটা বিপজ্জনক তা নয়। আ একটু পরে আমি আপনার সেটাও প্রমাণ কিছু দেখাবো। তাই কারো ক্ষেত্রে কিটো ডায়েট নিরাপদ, কারো ক্ষেত্রে মারাত্মক ক্ষতি হতে পারে। এই পার্থক্যই কোড অ্যান্ড কোড ওয়ান সাইজ ফিটস অল ডায়েটকে অনুপযুক্ত করে তোলে। কেটোজেনিক ডায়েটকে কেউই কোনোদিনই দাবি করেনি যে এটা একেবারে সকলের জন্যে সর্বরোগের সমাধান। এটাকে কোনোদিনই দাবি করা হয়নি। তো উনি এটা কোত্থেকে পেয়েছেন আল্লাহই জানে। কেটোজেনিক ডায়েট কিছু, কিছু মানুষ আছে যারা করতেই পারবেন না। সংখ্যাটা খুবই নগণ্য কিন্তু আছেন। যে তারা কেটোজেনিক ডায়েট করতেই পারবেন না। তাদের দেহটাই এরকম যে কেটোজেনিক ডায়েট তাদের সহ্য হবে না। তাদের বিপদ হবে। তো আ অন্যদের ক্ষেত্রে
যদি কেটোজেনিক ডায়েট করে তারা দেখেন কোনো অসুবিধা হচ্ছে তাহলে করার দরকার নেই। কিন্তু যারা করতে পারবেন, যেটা একটা বিশাল সংখ্যায় লোক, তারা করে যদি উপকার পান তাহলে কেন নয়? তাই না? একজন কার্ডিওলজিস্ট হিসাবে আমার পরামর্শ, নিজের অবস্থান জানুন, কেটো শুরু করার আগে এবং পরে ফাস্টিং, লিপিড প্রোফাইল, অ্যাপোবি পরীক্ষা করুন। খুব ভালো কথা। যদি এলডিএল বা অ্যাপোবি বাড়ে, ডায়েট পরিবর্তন করুন। না, করার দরকার নেই। 2, শুধুমাত্র ওই এলডিএল দেখে বা এপোবি দেখে আপনি ডায়েট বন্ধ করে দেবেন, এটা অবোকামি হবে। কেন? আমি একটু পরে আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি। স্বল্পমেয়াদী ব্যবহারে 3 থেকে 6 মাস এটি কার্যকরী হতে পারে, বিশেষ করে যদি ওজন বা ব্লাড সুগার নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। তাহলে ৩ থেকে ৬ মাসই ১ম এ করুন। তারপরে যদি দেখেন যে উপকার তাও পাচ্ছেন, তাহলে চালিয়ে যান। আর যদি দেখেন যে না, উপকার আর পাচ্ছেন না, তাহলে থেমে গিয়ে ২ মাস আবার স্বাভাবিক ডায়েটে ফিরে আসুন। তারপরে আবার ৩ মাস বা ৬ মাস করবেন। তাহলে তো আবার উপকারটা আপনি পাবেন, তাই না? সেটা একটা কৌশল হতে পারে। 3, ফ্যাটের উৎস নির্বাচন করুন খুব ইন্টেলিজেন্টলি। অ্যানিমাল স্যাচুরেটেড ফ্যাট কমিয়ে আপনার প্ল্যান্ট বেস আনস্যাচুরেটেড ফ্যাট আহাম্মকের মতন বেছে নিন। কথাবার্তি। না, আনস্যাচুরেটেড ফ্যাটটার উপর রিলাই করবেন না। স্যাচুরেটেড ফ্যাটটার সুবিধা হচ্ছে এটা বাতাসের সঙ্গে বিক্রিয়া করে না। এটা বিক্রিয়া করতে চায় না। তো যার কারণে তাপ দিলেও এটা নষ্ট হয় না। উদ্ভিজ্জ যে তেলগুলো, সেগুলোর সমস্যা হচ্ছে যে এটা ওই তেলটাকে বের করে ফেললে, তখন এটা বাতাসের সংস্পর্শে আসে এবং অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নষ্ট হয়ে যায়। সরিষার ভিতরে যে তেলটা আছে সেটা নিরাপদ। কিন্তু সরিষাকে চিপে যখন আমরা তেলটা বার করে ফেলি, তখন সেটা বাতাসের সঙ্গে বিক্রিয়া করে। কারণ এটা পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এটা বিক্রিয়া করাই এটার ধর্ম। সুতরাং বিক্রিয়া করে জিনিসটা ভিন্ন জিনিস হয়ে যায়। তেলের মতন দেখতে লাগে কিন্তু আসলে তেল না। তো সেটাকে আমরা খেলে আমাদের ক্ষতি হয়। তো সেজন্যে নিরাপদ হচ্ছে প্রাণিজ চর্বি, ঘি, মাখন, মাংসের চর্বি এগুলো। মাছের তেল। মাছের তেলটা অবশ্য মাছ খেলে উপকারী। কিন্তু আপনি যদি তেলটা বার করে নিয়ে তারপরে খান তাহলে সেটাও আবার ওই উদ্ভিজ্জ তেলের মতন নষ্ট হয়ে যায়। কারণ সেটাও একটা পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 যেটা তেলটা আমরা বলি সেটাও পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। সে কারণে সেটাকে তেল আকারে যদি ডিব্বার মধ্যে ভরে ফেলি, বোতলের মধ্যে ভরে ফেলি তাহলে সেটা খুব দ্রুত নষ্ট হয়। কিন্তু মাছটা যদি আমরা খাই, তাহলে তেলটা মাছের ভেতর থেকে যেভাবে সুরক্ষিত ছিল সেভাবে পাই, যেটা আমাদের জন্য উপকারী। 4, দীর্ঘমেয়াদে হৃদয় স্বাস্থ্যকর ডায়েটের দিকে ফিরুন। এই যেমন মেডিটেরিয়ান ডায়েট বা ড্যাশ ডায়েট। ড্যাশ ডায়েট নিয়ে আজকে একটা মজার তথ্য আপনাদেরকে দেখাবো। উনি তো ড্যাশ ডায়েটকে বললেন যে এটা আপনার জন্য ভালো হবে। তো আমি দেখাবো আপনাদেরকে যে ড্যাশ ডায়েটের মধ্যে যদি চর্বি বাড়িয়ে খাওয়া হয়, তাহলে মানে অ্যানিমাল ফ্যাট যদি স্যাচুরেটেড ফ্যাট বাড়িয়ে খাওয়া হয়, তাহলে দেখা গিয়েছে ওই ডায়েটটার উপকার বেশি হয়। দেখবেন। যেখানে ফাইবার, ফল, শাকসবজি, মাছ, অলিভ অয়েল বেশি থাকে। কিটো ডায়েট স্বল্পমেয়াদে ওজন কমাতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক, হুম। কিন্তু ব্যাড কোলেস্টেরল বৃদ্ধি ও দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি একটি বড় উদ্বেগ। না জানলে তো উদ্বেগ ট্রায়াল হবেই। বা নিরীক্ষণ ছাড়া স্বল্প কার্ব হলে ভালো, এই সাধারণ ধারণাকে আমি সবসময় সাপোর্ট করি না। আপনি সাপোর্ট না করলেও কিছু করার নাই। পরীক্ষা-নিরীক্ষায় যেটা বেরিয়ে এসছে, আপনি তো নিরীক্ষণের কথাই বললেন। তো নিরীক্ষণে যখন প্রমাণিত হয়েই গিয়েছে যে এটা নিরাপদ, অধিকাংশ মানুষের জন্যে প্রায় সকলের জন্যে নিরাপদ, অ্যা তখন আপনি জানেন না বলে দুশ্চিন্তা করেন। কারণ প্রতিটি রোগী ভিন্ন, তাই এটি চিকিৎসকের পরামর্শ। প্রতিটা রোগী ভিন্ন কিন্তু মানুষ রোগীর মধ্যে কোনোটা বানর, কোনোটা হনুমান, কোনোটা ভাল্লুক এরকম তো নয়। তাই না? সবাই মানুষ। তো মানুষের মধ্যে মিলটাই থাকবে সবচেয়ে বেশি। পার্থক্য সামান্য থাকতে পারে, একেবারে থাকবে না তা বলব না। পার্থক্য সামান্য থাকতে পারে কিন্তু মিলটাই হবে বেশি।
এবং নিয়মিত মনিটরিং ছাড়া অনুসরণ করা উচিত নয়। মনিটরিং এর ধারণাটা অবশ্যই ভালো। যেকোনো কিছুই আমরা সাবধানে করব। তাই না? কারণ আমাদের প্রত্যেকে যেহেতু ভিন্ন, ভিন্ন আমাদের কার কি অবস্থা হলো, মনিটরিংটা সবসময় বুদ্ধিমানের কাজ। তো এটা একটা ভালো বুদ্ধি উনি দিয়েছেন। আমার বার্তা খুবই সহজ। ওজন কমানোর জন্য এমন কোনো ডায়েট অনুসরণ করবেন না যা আপনার হৃদয়ের ক্ষতি করে, হার্টের জন্য আনহেলথি হয়ে থাকে। কেটোজেনিক ডায়েট যে হার্টের জন্য আনহেলদি আপনি তার একটা প্রমাণও কিন্তু হাজির করেন নাই। আপনি শুধু প্রশ্ন করেছেন, দীর্ঘমেয়াদে কি হবে তো জানি না। একটাও প্রমাণ আপনি হাজির করতে পারেন নাই যে এটা আসলে হার্টের জন্য ক্ষতিকর। তো তাহলে কি বকবক করছেন? চর্বি খারাপ নয়, কিন্তু সব চর্বি সমান নয়। ভালো কথা। একই, চর্বি খারাপ নয়, কিন্তু সব চর্বি সমান নয়। জানি তো। যে ডায়েটে আপনার রক্তচাপ, সুগার এবং লিপিড একসাথে ভালো রাখে, সেটি আসলে হার্ট হেলথি ডায়েট। কেটোজেনিক ডায়েট তো ঠিক তাই করে। শুধুমাত্র আপনি এলডিএলকে যেটা মনে করেন সাংঘাতিক ঝুঁকির কারণ, যেটা একটু আগে আমি দেখালাম যে আসলে সাংঘাতিক ঝুঁকির কারণ না, ১১ নম্বর ঝুঁকি। যেখানে টাইপ 2 ডায়াবেটিসটা হচ্ছে ১ নম্বর ঝুঁকি এবং ঝুঁকির পার্থক্যটাও একটা এলডিএল কোলেস্টেরলের ঝুঁকির মাত্রা হলো ১.৪ গুণ। আর ডায়াবেটিস থাকলে, টাইপ 2 ডায়াবেটিস থাকলে সেখানে হবে প্রায় ১১ গুণ। তাহলে কোনটা গুরুত্ব দেওয়া উচিত এই তো সাধারণ মানুষ বুঝবে। কিটো ডায়েট অবশ্যই সব মানুষের জন্য ভালো নয়। ওজন কমাতে ব্লা- বা ব্লাড সুগার নিয়ন্ত্রণে এটি কার্যকরী হতে পারে, কিন্তু হার্টের দিক থেকে এলডিএল উৎপত্তি, চর্বির উৎসটা কি, দীর্ঘমেয়াদী ফলাফল নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। সতর্ক থাকা মানে কিন্তু এই না যে নিশ্চয়ই এটা ক্ষতিকর। তো সতর্ক থাকা মানে হচ্ছে আপনি ব্যবহার করুন এবং যদি কিছু খারাপের দিকে যায় তখন ব্যবস্থা নিতে হবে। কিন্তু আগে থেকেই যদি আপনি ভয় দেখাতে থাকেন যে এটা করলে কি জানি কি হবে, তাহলে তো যেটাকে বলে ফিয়ার মঙ্গারিং, মানে আপনি অকারণে ভয় দেখাচ্ছেন, জুজুর ভয় দেখাচ্ছেন। তো আপনার ভিডিওতে তো আপনি জুজুর ভয় দেখাচ্ছেন পুরো। এটা এক ধরনের টুল হতে পারে, সম্পূর্ণ সমাধান নয়। কেমনি করে বলবেন? পরীক্ষা কি করছেন? যদি পরীক্ষা করা থাকতো এবং নিশ্চিতভাবে আপনি এই কথা বলতে পারতেন তাহলে ঠিক আছে মেনে নিতাম। কিন্তু সেরকম গবেষণা তো আপনি বলেছেন নেই, লম্বা গবেষণা তো নেই। তো তাহলে আপনি এই কথা বলেন কি করে? গবেষণা না থাকলে তো এটা ভালো বা খারাপ কোনটাই বলা যাবে না। পরীক্ষা না করলে আপনি বুঝবেন কি করে যে ভালো না খারাপ? বলার উপায় নেই। আপনার হেলথকে হ্রাস না করে, ডাউনের দিকে না করে, উন্নত করার দিকে এগুন এবং সবসময় চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক যদি আপনার মতন বুদ্ধিমান হয় তাহলে তো পরামর্শ নিয়ে সর্বনাশ হবে। আর এই একটু আগেও বললাম যে ক্ষতিকর কোনো প্রমাণ তো আপনি এখনো দেননি। তাহলে ক্ষতিকর কেন ধরে নিচ্ছেন? আগে থেকেই এটাকে খারাপ ভাবতে হবে কেন? খারাপ যদি পাওয়া যায় তাহলে বলুন। কিন্তু আপনি এই এত লম্বা লেকচার দিলেন, কোথাও কিন্তু খারাপ নিশ্চিতভাবে প্রমাণ দেখা গিয়েছে পাননি। আর একটা স্টাডির কথা যেটা বললেন, যেটা আবার অবজারভেশনাল স্টাডি, যেটা আমাদের দিতেই পারে অনুমান, যেটা আসলে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করাই নিষিদ্ধ। মানে কোনো বুদ্ধিমান সায়েন্টিস্ট এটা আসলে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করে না। কিন্তু আপনি সেটাকে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করে অনেক বড় ক্লেইম করলেন, যেটা হাস্যকর ব্যাপার আসলে। আজ এই পর্যন্ত। আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ওনার এ পর্যন্তই। তাহলে চলুন এবারে আমি আপনাদেরকে বাকি যে প্রমাণগুলো দেখাবো বলেছিলাম সেগুলো পটপট দেখিয়ে ফেলি। আ এটা তো দেখলেনই যেখানে হৃদরোগের ঝুঁকি কোন রকম, কোন ঘটনা থেকে সবথেকে বেশি ঝুঁকি, কোনটা থেকে কম ঝুঁকি দেখালাম আপনাদের। আরেকবার দেখাই। টাইপ 2 ডায়াবেটিসে ১১ গুণ প্রায়, আর এলডিএল কোলেস্টেরল ১১ নম্বর, এই তালিকায় ১১ নম্বর, সেটাতে ১.৩৮ মানে ১.৪ গুণ ঝুঁকি বাড়াতে পারে। তারপরে জার্নাল অফ দি আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির যে জার্নাল জেএসসিসি, জ্যাক যেটাকে তিনি একটু আগে বলেছিলেন, সেখানে তারা এই সম্প্রতি একটি গবেষণা প্রকাশিত হয়েছে এবং তার গবেষণার যে শিরোনাম, তার মধ্যেই তারা বলে দিয়েছেন যে
এই স্টাডিতে পাওয়া গেছে যে ApoB যেটা LDL, ApoB এরা সমার্থক আরকি। ApoB আসলে আপনার হৃদধমনীতে প্লাক জমবে কি না সেটা নির্দেশ করে না। এবং এই গবেষণাটি অত্যন্ত আম মানে এমন লোকদেরকে নিয়ে করা হয়েছে, এই আমি পড়ে শোনাই তাহলে বুঝতে পারবেন। মেথডস এর মধ্যে রয়েছে a total of 100 individuals exhibiting ketogenic diet induced LDL-C of more than 190. তো ১০০ জন লোক নেয়া হয়েছে যাদের LDL যারা প্রত্যেকে কেটোজেনিক ডায়েট করেছে এবং তারা এই স্টাডিতে অংশ নেওয়ার আগের গড়ে ৪.৭ বছর ধরে কেটোজেনিক ডায়েট করেছে। তাদের LDL কোলেস্টেরল খুব বেশি, ১৯০ কমপক্ষে। অথচ কেউ ছিলেন যেমন একজন পার্টিসিপেন্ট ছিলেন তার LDL কোলেস্টেরল ছিল ৫৯৪। তাদের হাই ডেনসিটি লিপোপ্রোটিন ছিল ৬০ এর থেকে বেশি, HDL ছিল ৬০ এর থেকে বেশি, তাদের ট্রাইগ্লিসারাইড ছিল ৮০ থেকে কম। আম তাদেরকে ১ বছর ধরে অনুসরণ করা হয় এবং তাদের এই হৃদধমনীতে প্লাক কতটা তৈরি হচ্ছে সেটাকে পরীক্ষা করা হয় এবং তাদের পরীক্ষায় তারা যেটা পান কনক্লুশনে তারা বলেন, "ইন লিন মেটাবলিক্যালি হেলথি পিপল অন কেটোজেনিক ডায়েট" অর্থাৎ ছিপছিপে গড়নের আ মেটাবলিক্যালি বিপাকীয় দৃষ্টিকোণ থেকে স্বাস্থ্যবান মানুষ যারা কেটোজেনিক ডায়েট অনুসরণ করছেন, তাদের ক্ষেত্রে neither total exposure nor changes in baseline levels of ApoB and LDL-C were associated with changes in plaque. তাদের সহজ কথায় তাদের ApoB বা LDL-C এর পরিমাণের সঙ্গে তাদের হৃদধমনীতে যে প্লাক জমা তার কোনো সম্পর্ক উনারা খুঁজে পাননি। এই ক্ষেত্রে আ সম্পর্ক যেটা পেয়েছিলেন সেটা হচ্ছে যে যার প্লাক তৈরি হয়ে গিয়েছে তার ক্ষেত্রে প্লাক বেড়েছে তুলনামূলকভাবে বেশি এবং যার প্লাক যত বড় ছিল তার তত বেশি বেড়েছে। তো কিন্তু LDL অত্যন্ত বেশি, তার ক্ষেত্রেও দেখা গিয়েছে প্লাক বাড়েনি। আবার LDL অত্যন্ত বেশি অথচ তার প্লাক বেড়েছে। যেটা নির্দেশ করে যে LDL এর উপরে ভিত্তি করে প্লাক যে বাড়বে বা কমবে এটা এই গবেষণা থেকে পাওয়া যায়নি। অথচ গবেষণাটা খুব নামকরা একটা গবেষণা। তাহলে এটা ২০২৫ সালে প্রকাশিত গবেষণা ৭ই এপ্রিল আ সম্ভবত ডেটটা। ৭ই এপ্রিল ২০২৫ সালে প্রকাশিত গবেষণা। তারপরে ২য় যে গবেষণাটি আমি দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এই যে স্যাচুরেটেড ফ্যাটের কথা উনি এত করে বললেন। এই গবেষণাটি এটাও প্রকাশিত হয়েছে এই ২০২৫ এই এপ্রিল মাসের ২৮ তারিখে। আম সেইখানে তারা দাবি করেছেন যে অনেকগুলো randomized control ট্রায়াল এর উপরে তারা এনালিসিস করে মেটা এনালিসিস করে তারা পেয়েছেন যে আ এই যে স্যাচুরেটেড ফ্যাট খেতে নিষেধ করা হয় আমাদের, তারা এই উপদেশের সপক্ষে নির্ভরযোগ্য কোনো যুক্তি, কোনো দলিল পাননি। তাদের কনক্লুশন কি? "The findings indicate that a reduction in saturated fats cannot be recommended at present to prevent cardiovascular diseases and mortality." সহজ কথায় তারা বলে দিলেন যে তাদের এই যে মেটা এনালিসিসটা তারা করেছেন ক randomized control ট্রায়াল এর উপরে। এটা অবজারভেশনাল স্টাডি না। RCT যেটা নিজেই গুণগত মানে অত্যন্ত উচ্চমানের গবেষণা, সেই RCT কে নিয়ে উনারা মেটা এনালিসিস করেছেন। তার মানে এই ক্ষেত্রে এটা একটা অতি উচ্চ মানের গবেষণা। সেইখানে তারা বলেছেন যে স্যাচুরেটেড ফ্যাট কম খেলেই আমাদের হৃদরোগের ঝুঁকি কমবে, এই কথা, এই উপদেশ আর দেয়া যাবে না। এটা গবেষণা থেকে, বৈজ্ঞানিক তথ্য থেকে এই কথা আমরা আসলে বলতে পারি না। এটা দেখা গেল এই গবেষণায়। হেডলাইনটা আরেকবার আপনারা দেখে রাখতে পারেন যদি কেউ সার্চ করে দেখতে চান। তারপরে আ এই যে এই হচ্ছে সেই গবেষণাটা যেটাতে যে ডায়েট ফিট স্টাডির কথা আমি আপনাদের শুরুতেই বলেছিলাম, যেখানে এটা একটা randomized clinical trial সেই অর্থে অত্যন্ত গুণগত মানের গবেষণা। কিন্তু ঝামেলা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এই গবেষণাতেই ১ম এ কেটোজেনিক ডায়েট দিয়ে শুরু হয় এবং তারপরে ধীরে কেটোজেনিক ডায়েট যাদের করার কথা তাদেরকে কার্বোহাইড্রেট বেশি করে খেতে দেয়া হয় এবং ফলে গবেষণার শেষে তারা আর কেটোজেনিক ডায়েট করছিলেন না। যদিও তাদের নামটা ছিল কেটোজেনিক ডায়েট দল। তো ফলে সেখান থেকে যে সিদ্ধান্ত এসছে সেই সিদ্ধান্তটা হয়েছে কনফিউজিং বা বিভ্রান্তিকর এবং এই সিদ্ধান্ত পরবর্তী যে গবেষক যারা গবেষণা করেছেন তাদেরকে বিভ্রান্ত করেছে এবং আ ডাক্তার মঞ্জুর মোর্শেদ ঠিক সেই বিভ্রান্তির মধ্যেই পড়েছেন।
তারপরে আম জাম এ জার্নাল অফ দি আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি তার আরেকটি পেপার আমি আপনাদের দেখাই। ১৭ই জুন ২০২০ সালে প্রকাশিত গবেষণা। এবং এটা হচ্ছে একটা স্টেট অফ দি আর্ট আম রিভিউ। অর্থাৎ এই পর্যন্ত স্যাচুরেটেড ফ্যাটের উপরে যত গবেষণা করা হয়েছে, জার্নাল অফ দি আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি সেই সমস্ত তথ্যকে যাচাই করে, বিবেচনা করে, সেগুলোকে নিয়ে আ বিশ্লেষণ করে তাদের যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা হচ্ছে যে এই স্যাচুরেটেড ফ্যাট আমাদেরকে যে কমিয়ে খেতে বলা হয়, উনারা বলেছেন এটার সপক্ষে আমরা কোনো প্রমাণ পাইনি। এবং তারা সেজন্যে এই গবেষণায় এই ছবিটা দেখুন, দেখবেন তাহলে বুঝতে সহজ হবে। এই ছবিতে তারা বলে দিচ্ছেন যে কি যন্ত্রণা? এটা আবার হ্যাঁ, এটা কি যন্ত্রণা? বাইরে যাই তাহলে চলে যাই। এই দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে যে আগে যেই জিনিসগুলোকে আমরা মনে করতাম ক্ষতিকর, ডার্ক চকোলেট, আনপ্রসেসড রেড মিট বা আ হোল ফ্যাট ডেইরি এই জাতীয় খাবারগুলোকে আমরা যে ক্ষতিকর মনে করতাম, তারা সেগুলো সম্পর্কে বলে দিয়েছেন যে যদি আমরা প্রাকৃতিক খাবার হিসেবে এগুলো খাই, তাহলে কতটা খেলাম, এর মধ্যে কতটা চর্বি রয়েছে, সেটা আসলে আমাদের কোনো ক্ষতি করে না। এগুলো থেকে আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ বা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে না। এটা হচ্ছে এই গবেষণাতে তারা পেয়েছেন। ফলে তারা বলে দিয়েছেন যে তার মানে সহজ কথায় তারা বললেন যে স্যাচুরেটেড ফ্যাট খাওয়া সম্পর্কে এতদিন যে আমাদেরকে ভয় দেখানো হতো, সেই ভয়টা আসলে অমূলক ভয়। জার্নাল অফ দি আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি ২০২০ সালের কথা এটা। তো আমাদের কার্ডিওলজিস্ট যে এটা কেন দেখেননি, আ তে আচ্ছা এই স্টাডিটা সম্পর্কে আলোচনা না হয় করব না। এটাতে দেখানো হয়েছিল যে স্যাচুরেটেড ফ্যাট খেলেই যে সকলের এলডিএল বাড়ে তাও নয়। স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ মানে বেশি স্যাচুরেটেড ফ্যাট খেয়েছেন কিন্তু এলডিএল বেড়েছে কম। আবার কম স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাবার খেয়েছেন অথচ এলডিএল কোলেস্টেরল বেড়েছে বেশি। এইরকম ঘটনা এই স্টাডিতে পাওয়া গিয়েছিল। তো আ সেটা আমি আপনাদেরকে আর বিস্তারিত দেখালাম না। আ আরেকটা স্টাডি এটা আ ২০০২ সালে প্রকাশিত ৭ই জুলাই সরি, জুলাই ২০০৭ ২০০২ আ ইস্যু নাম্বার ৭ আসলে ৭ই জুলাই আমি বলে ফেলেছিলাম ভুল করে। যেখানে তারা পেয়েছিলেন যে কিটোজেনিক ডায়েট স স নরমাল ওজনের স্বাভাবিক ওজনের মানুষ যারা বা পুরুষ মানুষ তাদের ক্ষেত্রে কিটোজেনিক ডায়েট কার্ডিওভাস্কুলার যে ঝুঁকির মাত্রাগুলো সেগুলোকে কমায়। যেই কারণে ঝুঁকি বাড়ে সেই জিনিসগুলোকে কমায়। ২০০২ সালের গবেষণা থেকে প্রকাশিত তথ্য। তো একজন এই বিষয়ে কথা বলতে গেলে একজন কার্ডিওলজিস্ট হিসেবে এই জিনিসগুলি দেখা, এইগুলি নিয়ে কথা বলাটা উনাদের আসলে উচিত ছিল, তাই না? তো বা আমাদের ডাক্তার মঞ্জুর মোর্শেদের সেটা উচিত ছিল। অ্যাম এটা আরেকটা স্টাডি। এটা আসলে ওই শুরুতে যে একটা স্টাডি দেখালাম, অ্যাম সেই স্টাডিটার একই দল তারা এই স্টাডিটাকে সম্পন্ন করেছিলেন। তো এটাতেও আম দেখা গিয়েছে যে এলডিএল কোলেস্টেরল বেড়ে থাকলেই যে আপনার হৃদধমনীতে প্লাক জমে যাবে এ কথাটি ঠিক নয়। কারণ তারা ২ দল মানুষ ২ টা গবেষণার অংশ হিসেবে তারা অংশ নিয়েছিলেন। এক দল ৪.৭ বছর ধরে কিটোজেনিক ডায়েট করেছেন বা তারও বেশি এবং তাদের এলডিএল কোলেস্টেরল ১৯০ বা তারও বেশি। আর অন্য যে দল যাদের বয়স তারপরে বাকি সবকিছু মোটামুটি মিলিয়ে দেখা হয়েছে, তাদের ক্ষেত্রে তাদের এলডিএল ছিল ১৪৯ বা তার কম। অথচ দেখা গেল যে এই ২ দলের মধ্যে হৃদধমনীতে প্লাকের বিষয়ে একই রকম প্লাক দেখা যাচ্ছে। তো এক দলের এলডিএল কোলেস্টেরল ১৯০ এর থেকে বেশি, আর আরেক দলের এলডিএল কোলেস্টেরল ১৪৯ থেকে কম। অথচ ২ পক্ষেরই একই রকম ওই হৃদধমনীতে প্লাক, যেটা নির্দেশ করে যে এলডিএল কোলেস্টেরলটা আসলে বিষয় না। তো যাই হোক দেখাবো না ভেবেছিলাম কিন্তু তাও দেখিয়ে ফেললাম। অ্যা তারপরে এই, এই গবেষণাটিতে উনারা দেখেছিলেন যে স্ট্যাটিন থেরাপি দিয়ে এলডিএল কোলেস্টেরলটা কমিয়ে ফেললেই সেটা যে আমাদের জন্য উপকারী তা নয় এবং হৃদরোগের জন্যে আসলে আমাদের এই ট্রাইগ্লিসারাইড কতটা রয়েছে এবং এইচডিএল কতটা রয়েছে সেইটাই বেশি গুরুত্বপূর্ণ। এই দেখুন কনক্লুশন এ তারা সেই দাবিটি করেছেন। আ
এক্ষেত্রে কেটোজেনিক ডায়েট সম্পর্কেও বা লো কার্ব ডায়েট সম্পর্কেও তারা কথা বলেছেন আসলে। তারা বলেছেন, "এক্সটেন্সিভ রিসার্চ হ্যাজ ডেমনস্ট্রেটেড দ্য এফিকেসি অফ দি লো কার্বোহাইড্রেট ডায়েট টু ইমপ্রুভ দ্য মোস্ট রোবাস্ট সিভিডি রিস্ক ফ্যাক্টরস সাচ এস হাইপারগ্লাইসেমিয়া, হাইপারটেনশন অ্যান্ড অ্যাথেরোজেনিক ডিসলিপিডেমিয়া।" অর্থাৎ লো কার্ব ডায়েটের মাধ্যমে এই হাইপারগ্লাইসেমিয়া, হাইপারটেনশন এবং অ্যাথেরোজেনিক ডিসলিপিডেমিয়া এগুলোর ভালোর দিকে যেতে দেখা যায়, যেটা কিনা হৃদরোগের ঝুঁকি কমায়। Our review of the literature indicates that statin therapy for both primary and secondary prevention of CVD is not warranted for individuals on low carb diet with elevated LDL-C who have achieved a low triglyceride HDL ratio. অর্থাৎ তাদের এই রিভিউ দাবি করছে যে যদি আম কোনো লোক এই লো কার্বোহাইড্রেট ডায়েটে থাকে এবং তার এলডিএল কোলেস্টেরল বেড়ে যায় এবং তার ট্রাইগ্লিসারাইড এইচডিএল রেশিও কম থাকে, তাহলে তার ক্ষেত্রে স্ট্যাটিন দিয়ে চিকিৎসা করার প্রয়োজন আমরা খুঁজে পাইনি। এটা তারা বলে দিলেন। অথচ আমাদের কার্ডিওলজিস্ট কিন্তু এই প্রশ্নটাতেই সবথেকে বেশি তার দুশ্চিন্তা ছিল। এলডিএল তো বেড়ে যাবে, তাহলে কি হবে? যদি ট্রাইগ্লিসারাইড বাড়ে এবং ট্রাইগ্লিসারাইড কমে এবং এইচডিএল বাড়ে, তাহলে টিজি-এইচডিএল রেশিওটা কমে আসবে। তো টিজি-এইচডিএল রেশিও যদি কম হয় একজন ব্যক্তির এবং তিনি যদি লো কার্ব ডায়েট করেন বা কেটোজেনিক ডায়েট করেন, তাহলে সেটা তার জন্যে ভালো। তার এলডিএল কোলেস্টেরল বাড়তি হলেও, বেশি হলেও সেটা ঝুঁকিপূর্ণ নয় বলে এই গবেষণা দাবি করেছে। তারপরে আচ্ছা, এই কিটোজেনিক ওইটাকে একটু পরে দেখাই। এই গবেষণাটা একটু পরে দেখাই। এখানটাতে আপনাদেরকে শুরুতেই বলেছিলাম ড্যাশ ডায়েটের বিষয়টা দেখাবো। এই হচ্ছে সেই স্টাডিটা। ড্যাশ ডায়েটটাকেই তারা আবার ব্যবহার করার চেষ্টা করেছেন পরীক্ষামূলকভাবে। কিন্তু এইবারে এই ড্যাশ ডায়েট অনুসারীগণকে এক দলকে ওনারা চর্বি খাইয়েছেন বেশি এবং তারপরে ফলাফলটা কি দেখুন, কি হয়েছে? কনক্লুশনটাই পড়ে শোনাই, তাহলে বুঝতে সুবিধা হবে। "দি হাই ফ্যাট ড্যাশ ডায়েট লোয়ার্ড ব্লাড প্রেশার টু দ্য সেম এক্সটেন্ট অ্যাজ দ্য ড্যাশ ডায়েট।" অর্থাৎ হাই ফ্যাট ড্যাশ ডায়েট এবং সাধারণ ড্যাশ ডায়েট এই দুটোই একই রকমভাবে রক্তচাপ কমিয়েছে, বাট অলসো রিডিউসড প্লাজমা ট্রাইগ্লিসারাইডস অ্যান্ড ভিএলডিএল কনসেন্ট্রেশনস উইদাউট সিগনিফিকেন্টলি ইনক্রিজিং এলডিএল কোলেস্টেরল। তাহলে হাই ফ্যাট ড্যাশ ডায়েট যেটা, সেটা বরং ট্রাইগ্লিসারাইড এবং ভিএলডিএলটাকে সিগনিফিকেন্টলি আরও কমিয়ে দিয়েছে। অথচ এলডিএল কোলেস্টেরলকেও বাড়ায়নি। তো তাহলে এটা থেকে তাহলে দাবি যেরকম আসছে যে ড্যাশ ডায়েট করার সময় যদি আপনি চর্বিটা বাড়িয়ে খান, তাহলে উপকার পাওয়ার সম্ভাবনা বরং আরো বেশি। তো এবারে কিটোজেনিক ডায়েট সম্পর্কে যদি আপনি বাস্তবতাটা জানতে চান, তাহলে আপনি এই স্টাডিটা দেখতে পারেন। এটা একটা অপিনিয়ন পিস। বেশ কয়েকজন এক্সপার্ট যারা কিটোজেনিক ডায়েট নিজেদের জীবনে ব্যবহার করেন এবং রোগীদের ক্ষেত্রে তারা ব্যবহার করেছেন এবং কিটোজেনিক ডায়েট নিয়ে যারা গবেষণা করেছেন, তারা একত্রিত হয়ে এই পেপারটি পাবলিশ করেছেন। যেখানে কিটোজেনিক ডায়েট সম্পর্কে এই যে কার্ডিওলজিস্ট আমাদেরকে যে ভয়গুলো দেখিয়ে গেলেন, এখানে সেই সমস্ত বিষয়গুলোই আলোচনা করা আছে। আমি ইনফ্যাক্ট এই পেপারটি পড়েই বিস্তারিত জেনেছি যে এই ভয়গুলো আসলে কেন আমাদের করার যৌক্তিক কোনো কারণ নেই। তো এই গবেষণাটির যে কনক্লুশন আমি সেটা আপনাদেরকে একবার পড়ে শোনাই, তাহলে আপনাদের জন্য হয়তো সাধারণ চিত্রটা পাওয়া সহজ হবে। কনক্লুশনসে তারা বলেছেন, "দ্য লো কার্বোহাইড্রেট অর কিটোজেনিক ডায়েট ইজ সাপোর্টেড বাই আ লার্জ বডি অফ ক্লিনিক্যাল ট্রায়াল রিসার্চ ডেমনস্ট্রেটিং ইটস সেফ অ্যান্ড এফিকেসি।" অর্থাৎ অনেকগুলো গবেষণার মাধ্যমে এই লো কার্বোহাইড্রেট ডায়েট বা কিটোজেনিক ডায়েটের যে নিরাপত্তা এবং কার্যকারিতা, এই বিষয়টি সম্পর্কে আমরা এখন জানি এবং এটা প্রমাণিত যে এটা নিরাপদ এবং কার্যকর। Commonly held concerns such as the idea of low carbohydrate diets increase mortality or increase the risk of heart disease are not supported by the evidence. কিটো ডায়েট করলে আপনার হৃদরোগের ঝুঁকি বাড়বে বা মৃত্যুর ঝুঁকি বাড়বে, এই কথাগুলো এই প্রমাণ ভিত্তিক কথা নয় আসলে, বা গবেষণায় সেগুলো পাওয়া যায়নি। There are no harmful side effects of low carbohydrate diets. লো কার্বোহাইড্রেট ডায়েটের কোনোই সাইড ইফেক্ট বা ক্ষতিকর সাইড ইফেক্ট এই পর্যন্ত আবিষ্কার হয়নি। দ্য কিটো ফ্লু দ্যাট সাম পেশেন্টস এক্সপেরিয়েন্স অ্যাট দ্য স্টার্ট অফ দি ডায়েট ক্যান বি ট্রিটেড অ্যান্ড অ্যাভয়েডেড। যারা অনেকে কিটো ফ্লু নামে যে সমস্যাটিতে অনেকে আক্রান্ত হন,
সেই সমস্যাটা আসলে চিকিৎসা করে সারিয়ে ফেলা যায় ১ নম্বর, অথবা এটাকে সঠিকভাবে কিটো ডায়েট শুরু করলে এটাকে পুরোপুরি এড়িয়ে যাওয়া যায়। Low carbohydrate diets can be sustainable and nutritionally complete. লো কার্বোহাইড্রেট ডায়েটটা দীর্ঘমেয়াদে অনুসরণ করা সম্ভব এবং এতে পুষ্টি গুণের দিক থেকে আসলে কোনো ঘাটতি হবে না। এটা হচ্ছে এই ২০২৫ সালে প্রকাশিত কিটোজেনিক ডায়েট সম্পর্কিত যে একটা সার্বিক চিত্র সেটা। তো তাহলে আমি আপনাদেরকে অনেকগুলো এভিডেন্স দেখালাম। যেই এভিডেন্সগুলো আ উপর ভিত্তি করে কিটোজেনিক ডায়েট করার সময় আপনার হৃদরোগ নিয়ে যে খুব দুশ্চিন্তা করার কারণ নেই। আশা করি সেটা আপনারা বুঝতে পেরে থাকবেন। এবারে চলুন ২ জন কার্ডিওলজিস্টের আম কথা দেখি আমরা। আমি বিস্তারিত ভিডিও দেখাবো না। শুধু নামটা আপনাদেরকে দেখাবো। চাইলে আপনারা নিজেরা এই ভিডিও দেখে নিতে পারেন। ডক্টর ফিলিপ ওভাডিয়া তিনিও একজন কার্ডিওলজিস্ট, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। তিনি ওই যে স্টেন্ট বসানো উনি সেই কাজ করেন। তিনি কিটোজেনিক ডায়েট দিয়ে তার রোগীদের চিকিৎসা করেন এবং তিনি বলেন যে তিনি নিজে কিটোজেনিক ডায়েট ব্যবহার করে এই নিজের হৃদরোগজনিত সমস্যার হাত থেকে মুক্তি পেয়েছেন এবং তিনি এখন তার রোগীদেরকে তিনি পুরো আমেরিকা জুড়ে চিকিৎসা দেন টেলিমেডিসিনের মাধ্যমে এবং তিনি বলেন যে, "আমি পুরো আমেরিকা জুড়ে রোগীদেরকে কিটোজেনিক ডায়েট ব্যবহার করে তাদের হৃদরোগের ঝুঁকি কমিয়ে দিচ্ছি। আমার কাছে এখন আর রোগী মানে উনার মূল ধারণাটাই হচ্ছে যে, আমার অপারেটিং টেবিলে আপনার আসার দরকার নেই। বাড়িতে বসেই সমস্যাটাকে সমাধান করে নেন খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে। খাবার থেকে শুধু শর্করাটা বাদ দিতে হয়। তাহলেই সমস্যা মিটে যায়। চর্বি বাড়িয়ে খেলেও কোনো ক্ষতি হয় না। তাহলে একজনের কথা বললাম, ডক্টর ফিলিপ ওভাডিয়া। এই যে এখানে বানানটা ফিলিপ ওভাডিয়া আপনারা চাইলে সার্চ করে দেখতে পারবেন। দ্বিতীয় আমি দেখাবো ডক্টর ফি অ্যা অ্যা ব্রেট শার। তিনিও একজন কার্ডিওলজিস্ট এবং লিপিডোলজিস্ট। ওই ডাবল বোর্ড সার্টিফাইড বলে। তো উনি ডাবল বোর্ড সার্টিফাইড কার্ডিওলজিস্ট এবং লিপিডোলজিস্ট এবং তিনি প্র্যাকটিসও করছেন। তিনি এই মেটাবলিক মাইন্ড বলে একটা চ্যানেলের দায়িত্বে এখন রয়েছেন। আ হৃদরোগ এর ক্ষেত্রে তো বটেই, এমনকি মানসিক রোগের ক্ষেত্রে কিটোজেনিক ডায়েট যে উপকারী ভূমিকা রাখে, উনার প্রতিষ্ঠান, উনি যেই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন এখন, বাজুকি ফাউন্ডেশন বা সেই তারা এই দিকেই গবেষণা করছেন এখন। তারা মানসিক রোগের ক্ষেত্রে কিটোজেনিক ডায়েটের যে উপকারিতা, সেটাকে পৃথিবীর সামনে তুলে ধরার চেষ্টা করছেন। লক্ষ, লক্ষ ডলার ব্যয় করছেন এই গবেষণার পেছনে। এই বাজুকি অ্যাম ফাউন্ডেশনই এই ডক্টর আম ক্রিস পালমারকে ফান্ড দিয়েছেন, $৩,০০,০০০ দিয়েছেন যেন তিনি হার্ভার্ডের অধীনে ওই ম্যাকলিন হাসপাতালে কিটোজেনিক আম এই একটা ওয়ার্ড তৈরি করেন যেখানে মানসিক রোগের চিকিৎসা করা হবে কিটোজেনিক ডায়েট দিয়ে। তো ডক্টর ব্রেট শার। চাইলে আপনারা উনার কিছু লেকচারও দেখতে পারেন কিটোজেনিক ডায়েট সম্পর্কে ধারণা পাওয়ার জন্যে। তো যাই হোক আশা করি আপনারা এই আমাদের দেশি ডাক্তার যিনি আসলে অ্যা কথা বলছেন অনেক কিছুই কিন্তু আসলে কথাগুলো উম একজন প্রশিক্ষিত বিজ্ঞানী যেইভাবে করে গবেষণা করে একটা বিষয় সম্পর্কে জেনে তারপরে কথা বলেন সেভাবে তিনি করেননি এবং আমি আপনাদেরকে প্রমাণ দেখালাম যে যেই বিষয়গুলি নিয়ে তিনি ভয় দেখাচ্ছেন, প্রমাণ বলছে সেগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো আশা করি আপনারা এইরকম অপতথ্যে বিভ্রান্ত হবেন না এবং সঠিক নিয়ম মেনে যদি কেউ কারোর আ হৃদরোগজনিত সমস্যা থাকে বা টাইপ 2 ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ সমস্যা থাকে তাহলে সঠিক নিয়ম মেনে কিটোজেনিক ডায়েট অনুসরণ করে এই সমস্যাগুলোর হাত থেকে মুক্তি পাওয়ার চেষ্টা আপনারা করতে পারেন এবং অনেকেই উপকার পাবেন ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।